পারস্য উপসাগরের এক কোণে চোখ পড়বে ছোট্ট একটি দেশ, আয়তনের মাত্র 10,000 বর্গ কিলোমিটারের থেকে তুলনামূলক একটু বেশি। আয়তনের দিক থেকে বিশ্বের 90তম, বাংলাদেশের তুলনায় প্রায় 16 গুণ ছোট এই দেশ কাতার। বাংলাদেশের মতো কাতারও স্বাধীন হয়েছে 1971 সালে গ্রেট ব্রিটেনের কাছ থেকে। স্বাধীন হওয়ার পর তৎকালীন সময়ে ব্রিটিশ উপনিবেশগুলোর মধ্যে সব থেকে গরিব দেশগুলোর একটি ছিল কাতার, এবং এটা মোটেও অবাক করার বিষয় নয়, কারণ ওই সময় ব্রিটিশ উপনিবেশগুলো ছিল ব্রিটিশদের শোষণের মূল কেন্দ্র। গ্রীষ্মকালে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত উঠে যায় এবং আয়তনের সিংহভাগ মরুভূমির দখলে থাকায় তখন কাতার বিশ্বের অন্যতম বসবাসের অনুপযোগী স্থানে পরিণত ছিল। কিন্তু স্বাধীনতার 50 বছর পর দেশটির চিত্র সম্পূর্ণ ভিন্ন। কাতার এখন গ্রহের সবথেকে ধনী দেশ। ঠিকই শুনেছেন, বিশ্বের অন্যতম ছোট্ট এই দেশটির মাথাপিছু বার্ষিক আয় প্রায় $1,20,000 মার্কিন, যেটি কিনা ফ্রান্সের থেকেও 3 গুণ বেশি। প্রায় বাঁশের অযোগ্য উপসাগরের মাছ বিক্রি করে পেট চালানো জেলেদের দুর্বল অর্থনীতি এখন রূপ নিয়েছে আলিবাবার গুহায়। বিশ্বের প্রতিটি কোণায় চোখ পড়বে কাতার সরকারের আর্থিক বিনিয়োগের চিত্র। আরব বিশ্বের সবথেকে বড় মিডিয়া কোম্পানি আল জাজিরার জন্ম হয়েছে মূলত এখানেই। আর এরপরেই রয়েছে দোহা, গগনচুম্বী অট্টালিকা, শপিং মল আর বিলাসবহুল গাড়ির স্রোতে ভেসে যাওয়া কাতারের রাজধানী। মোনাকো আর লাস ভেগাস একসাথে মিশিয়ে দিলে যা হবে তা হলো মূলত এই দোহা, কিন্তু অবশ্যই জুয়া আর অ্যালকোহল ছাড়া। এখানে সাধারণ কোনো কিছুরই জায়গা নেই, সব কিছুই মূলত ব্যয়বহুল আর বিলাসবহুল। স্বভাবতই এখন প্রশ্ন জাগতে পারে, কাতার কিভাবে এই অভাবনীয় পরিবর্তন ঘটালো? চলুন প্রশ্নটির উত্তর খোঁজা যাক। মধ্যপ্রাচ্যের দেশগুলোর ধনী হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানের প্রাকৃতিক সম্পদ। কাতারও এর ব্যতিক্রম নয়। মরুভূমির বালির নিচে লুকিয়ে থাকা বিশাল জ্বালানির ভাণ্ডারই কাতারের অর্থের যোগানদাতা। তবে কাতারে শুধু তেলই নয়, আরও একটি সম্পদ প্রচুর পরিমাণে রয়েছে, তা হলো প্রাকৃতিক গ্যাস। 1940-এর দশকে কাতারে সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়, কিন্তু 1960 সালে প্রায় তা শূন্য হয়ে যায়। গরিব কাতারের ভাগ্যে সামান্য পরিবর্তন ঘটেছিল, কিন্তু এটা খুব একটা বেশি নয়। 70-এর দশকে শেল কোম্পানি দেশটির সবথেকে বড় সম্পদ আবিষ্কার করে, নর্থ ফিল্ড, বিশ্বের সবথেকে বড় প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র। কিন্তু তখন প্রাকৃতিক গ্যাস খুব একটা লাভজনক ব্যবসা ছিল না। তখনকার দিনে গ্যাস শুধুমাত্র পাইপের মাধ্যমেই সরবরাহ করা সম্ভব ছিল। আর মধ্যপ্রাচ্যের কোণায় পড়ে থাকা কাতার বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর চেয়ে অনেক দূরে। শেল কোম্পানিও তাই এদিকে আর নজর দেয়নি। 1995 সাল আহমদ বিন খলিফা আল থানি অভ্যুত্থানের মাধ্যমে তার বাবার কাছ থেকে ক্ষমতা কেড়ে নিলেন। তার একমাত্র লক্ষ্য এই বিশাল গ্যাস সম্পদকে কাজে লাগানো, আর আমির ঠিক তাই করলেন। গ্যাস তরলীকরণের গবেষণার উপর বিনিয়োগ শুরু করলেন। এর ফলে গ্যাস পরিবহনের জন্য পাইপের প্রয়োজন হবে না। তরল প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সহজেই জাহাজের মাধ্যমে রপ্তানি করা যাবে, যেমনটা করা হয় তেল ক্ষেত্রে। তবে গ্যাস তরল করতে হলে একে কমপক্ষে 161 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে। তাই কাতারের সামনে একটাই পথ, এই প্রযুক্তিকে আরও সহজলভ্য করা। গ্যাস তরলীকরণ প্রযুক্তিতে প্রচুর বিনিয়োগ করা শুরু হলো। আর এখন কাতার বর্তমান বিশ্বের সর্ববৃহৎ এলএনজি রপ্তানিকারক রাষ্ট্র। গত বছরেই এশিয়ার 4 শিল্পোন্নত রাষ্ট্র চীন, ভারত, দক্ষিণ কোরিয়া আর জাপানে কাতার তাদের উৎপাদিত এলএনজির 1/3 রপ্তানি করেছে। শুধু তাই নয়, কাতার এই প্রযুক্তিতে এতটাই বিনিয়োগ করেছে যে তারা এলএনজি উৎপাদন খরচ যুক্তরাষ্ট্রের তুলনায় 4 গুণ কমিয়ে নিয়ে এসেছে। অর্থাৎ বিশ্বের অন্যান্য যে কোনো দেশ 1 টন এলএনজি উৎপাদন করতে যা খরচ করে, কাতার সেই পরিমাণ খরচ করেই প্রায় 4 টন জ্বালানি উৎপাদন করতে পারে। কিন্তু সম্পদ থাকলেই তো হবে না, বরং সেটার সুষ্ঠু ব্যবহার আর সঠিক বিনিয়োগের প্রয়োজন। তা না হলে কাতারের অবস্থা ভেনেজুয়েলা কিংবা অ্যাঙ্গোলার চেয়ে ভিন্ন কিছু হবে না। সম্পদ ছাড়াও কাতারের উন্নয়নের পিছনে আরও কিছু জিনিস রয়েছে, সেটি হলো বিনিয়োগ ব্যবস্থা। হামাদ বিন খলিফা আল থানি ক্ষমতা গ্রহণের পর কাতারের পরিবর্তন চোখে পড়ার মতো। তার 18 বছরের শাসনামলে কাতারের জনসংখ্যা বেড়েছে 5 গুণ, একই সাথে পরিণত হয়েছে গ্রহের সবথেকে ধনী রাষ্ট্রে। তাই সাবেক আমির নিজের কাজের জন্য গর্ব করতেই পারে। জ্বালানি সম্পদ কাজে লাগিয়ে প্রচুর আয় করেছে কাতার, কিন্তু এই অর্থ ব্যয় হচ্ছে কোথায়? কাতার এই বিশাল অর্থ কাজে লাগানোর জন্য গঠন করেছে কাতার ইনভেস্টমেন্ট অথরিটি। কাতারের ক্ষমতা হিসেবে পরিচিত এই ফান্ডের হাতে রয়েছে $330 বিলিয়ন বা এর থেকেও বেশি পরিমাণ অর্থ।
যাদের কাজ হচ্ছে দেশ বিদেশে লাভজনক ব্যবসায় বিনিয়োগ করা। আরেকটি ব্যাপার লক্ষ্য করার মতো, কাতারের জনসংখ্যা মাত্র 30 লক্ষ এবং তাদের মধ্যে 3 লক্ষ কাতারের নাগরিক। সুতরাং কিছু সামান্য অঙ্ক কষলেই এই বিশাল মাথাপিছু আয়ের কারণ বের করে ফেলা যাবে। কাতারের এই ফান্ড বিশ্বের প্রতিটি কোণায় রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে বিনিয়োগ করেছে। হোটেল, অফিস, অ্যাপার্টমেন্ট কেনার মাধ্যমে লন্ডনে বেশ বড় একটা অংশ কাতারের দখলে রয়েছে। যুক্তরাষ্ট্রেও বিদেশি বিনিয়োগকারী রাষ্ট্রের তালিকায় কাতারের অবস্থান 4 নম্বরে। আর শুধুমাত্র রিয়েল এস্টেট নয়, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতেও কাতারের বিনিয়োগের পরিমাণ আকাশচুম্বী। জার্মানির ফোক্সওয়াগেন, বার্কলেস ব্যাংক, এমনকি রাশিয়া সরকারের তেল কোম্পানি রসনেফট এর বিশাল অংশ কাতারের মালিকানাধীন। বিদেশি বিনিয়োগ থেকে এবার দেশের অভ্যন্তরে কাতারের বিনিয়োগের দিকে চোখ ফেরানো যাক। ইতিমধ্যেই সড়ক ব্যবস্থা, এয়ারপোর্ট, বন্দর, গবেষণা কেন্দ্র আর বাণিজ্য কেন্দ্র তৈরিতে কয়েক বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে কাতার সরকার। আর এর কারণ কি? ভবিষ্যতের জন্য তৈরি হচ্ছে কাতার, যাতে প্রাকৃতিক সম্পদের ভাণ্ডার ফুরিয়ে গেলেও আর কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। কিন্তু সে ধরনের সমস্যা হয়তো অনেক দূরে, কারণ আদর ভবিষ্যতে তেলের চাহিদা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও গ্যাসের চাহিদা ক্রমেই বেড়েই চলেছে। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ হয়তো 2 হাতে টাকা উড়িয়ে চলেছে, কিন্তু কাতার আগে থেকেই তৈরি হয়ে আছে ভবিষ্যতের জন্য। আর এটাই পার্থক্য করে দিয়েছে অন্যান্য দেশগুলোর সাথে। হামাদ আল থানি আরও একটি লক্ষ্য নিয়ে ক্ষমতায় আসীন হয়েছিল, আর তা হলো আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব বিস্তার করা। বাস্তবে কাতারকে নিয়ন্ত্রণ করত সৌদি আরবই, তাদের হাতের পুতুল আমিরকে দিয়েই। আর উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতে ইরাকের আক্রমণও ভুলে গেলে চলবে না। যদি কাতারকে ভালোভাবে টিকে থাকতে হয়, তবে আন্তর্জাতিক অঙ্গনে কাতারকে নিজের পরিচয় তুলে ধরতে হবে, প্রভাব বিস্তার করতে হবে। তা না হলে রিয়াদের সাথে কোনো ঝামেলা হলে তাদের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। আর ঠিক এরই প্রেক্ষিতে 2003 সালে সৌদি আরব যখন মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের দেশ থেকে মার্কিন সৈন্যদের সরে যেতে অনুরোধ জানালো, কাতার তাদের দেশে এসব সৈন্যকে আমন্ত্রণ জানাতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। বরং প্রায় $1 বিলিয়ন খরচ করে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবথেকে বড় বিমান ঘাঁটি আল উদিদ তৈরি করে দিয়েছিল কাতার। দোহার 20 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই সামরিক ঘাঁটি এখন কম করে হলেও 11,000 মার্কিন সৈন্যের আবাসস্থান। আর আল জাজিরার কথা না বললেই নয়, আন্তর্জাতিক প্রভাব বিস্তারে এই মিডিয়া কোম্পানির অবদান কম নয়। কাতারের আন্তর্জাতিক প্রভাব প্রতিবেশী 2 দেশ সৌদি আরব আর আরব আমিরাতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। গত বছর জুন মাসে মিশর এবং বাহরাইনকে সাথে নিয়ে কাতারের বিরুদ্ধে অবরোধ ঘোষণা করে তারা। অভিযোগ ছিল মৌলবাদী সন্ত্রাসী সংগঠনকে সাহায্য করা। সুরি হয়ে মাতালের মদ খাওয়াকে হারাম বলা তা এক নয় কি? এটা সত্যি যে কাতারের অভ্যন্তরীণ কিছু গোপনীয়তা রয়েছে, কিন্তু অবরোধের মূল কারণ যে আন্তর্জাতিক অঙ্গনে কাতারের প্রভাব বিস্তার রোধ করা তা সহজেই অনুমান করা যায়। কিন্তু বাস্তবে বলতে গেলে পুরো অবরোধটাই মুখ থুবড়ে পড়েছে। কাজের কাজ কিছুই হয়নি। প্রথমত, বেশিরভাগ দেশেই এই অবরোধকে সমর্থন করেনি, এমনকি কুয়েত কিংবা ওমানও নয়। অন্যদিকে তুরস্ক আর ইরানের সাথে সম্পর্কে আরও জোর বাড়িয়েছে কাতার, প্রমাণ করে দিয়েছে ঝড় ঠেকাতে প্রস্তুত তারা। সম্পদের প্রাচুর্যের সাথে যোগ হয়েছে শক্তিশালী বিনিয়োগ ব্যবস্থা আর আন্তর্জাতিক প্রভাব। কাতারের অভাবনীয় উন্নয়ন আসলেই প্রশংসার যোগ্য। কয়েক বছরের ব্যবধানে জেলেদের ছোট গ্রাম থেকে বিশ্বের সবথেকে ধনী দেশে পরিণত হওয়া কাতার কি পারবে পারস্য উপসাগরে সৌদি আরবের সাথে টক্কর দিতে? জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হতে পারে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, ভালো রাখুন। ভালো রাখার মালিক সৃষ্টিকর্তা, আপনি প্রভাবক। ধন্যবাদ।